নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি তনুশ্রী আর তোমরা দেখছো তনুশ্রীস ওয়ার্ল্ড। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর আশা রাখছি আমার আজকের ভিডিওটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো ঘড়িতে এখন টাইম কিন্তু অনেকটাই হয়ে গেছে। আজকে থেকে মেয়ের কলেজও স্টার্ট হয়ে গেছে। অলরেডি অবশ্য এক সপ্তাহ আগেই কলেজ স্টার্ট হয়েছে, কিন্তু সবাই ছুটি কাটাচ্ছে তাই কলেজ কেউ যাচ্ছে না। তো যাই হোক, মেয়ে আর কি আজ থেকে কলেজ যাওয়া স্টার্ট করেছে। তো সকালবেলা ওই জন্য বাকি সংসারের কোনো কাজকর্ম জানো তো এখনও করে উঠতে পারিনি। মেয়ে যেহেতু কলেজে গেছে তাই রান্না বান্নার কাজটা আগে আমি সেরে নিয়েছি। আর সব থেকে কঠিন কাজ পৃথিবীতে যদি কিছু থেকে থাকে আমার কাছে রান্না করাটা, জানো তো আমার রান্না করতে ভীষণভাবেই কঠিন মনে হয়। কেন জানি না, যতক্ষণ না আমার দেওয়ালে ফিট থেকে যায় ততক্ষণ আমি রান্নাঘরে যেতে চাই না। খালি মনে হয় এই তো এখন সবে 10টা বাজে, পরে একটু রান্না করব, এই তো মনে হয় 11টা বাজে একটু পরে রান্না করব। তাই যেদিন যেমন আর কি সময় বিশেষে করতে হয়। এখন মেয়ের কলেজ, ছোটো মেয়ের স্কুল, এই পারপাসেই আর কি রান্নাবান্নার দায়িত্বটা থেকে গেছে। আর আমার মেয়েদের সব থেকে বড় গুণ কি জানো, ওদেরকে যাই করে দেবো তাই খেয়ে নেবে, মুখে কোনো কিছুই বলে না। তো যাই হোক, তবুও আর কি, তো রান্নাবান্নার কাজটা যেহেতু সেরে ফেলেছি তো ভাবলাম চলো একটুখানি ভিডিও শ্যুট করে নেওয়া যাক। আর আমার বন্ধুরা তো আছেই আমার সাথে সঙ্গ দেওয়ার জন্য। আর সব থেকে বড় কথা, আমার হচ্ছে দুটো অ্যাসিস্ট্যান্ট, বড় মেয়ে একটা ছোটো মেয়ে একটা। তো তারা যেহেতু বাড়িতে না থাকলে না আমার ভিডিও করা সত্যি খুব প্রবলেম হয়ে পড়ে। কারণ কি বলতো, ট্রাইপডে রেখে ফোন রেখে ভিডিও করা সত্যি কিন্তু খুবই সময় সাপেক্ষ। যদি কেউ একটুখানি হাতে ধরে ক্যামেরা করে দেয় তাহলে শ্যুট করতে কিন্তু অনেকখানি কম সময় লাগে। তো যেহেতু আজকে ছোটো মেয়ে বাড়িতে আছে তো ভাবলাম যে চলো আজকে ভিডিওটা শ্যুট করে নেওয়া যাক। কারণ বড় মেয়ের কলেজ স্টার্ট হয়ে গেছে, মানে ওর এখন বিজি শিডিউল হয়ে যাবে। তো ও আমাকে সেভাবে হেল্প করতে পারবে না, মানে ক্যামেরা ধরার ব্যাপারে। তো ওই জন্যই ভিডিওটা শ্যুট করে রাখি, কারণ আমি চাই না যে কোনো রকম কোনো গ্যাপ পড়ুক। কারণ হচ্ছে এই জাস্ট আগের ভিডিওতেই আমার 4000 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমি ভিডিও করতে করতে মাঝখানে আর কি গ্যাপ নিয়ে নিয়েছিলাম, তার জন্য আর কি আমার পুরো ওয়াচ টাইম আর কি 0 হয়ে গেছিলো। তো সেখানে আমাকে প্রথমে 3000 ঘন্টা কমপ্লিট করতে হয়েছে, তারপর 4000 ঘন্টা। তো 4000 ঘন্টার যে ক্রাইটেরিয়া ছিল ইউটিউবের আর কি, সেটা ফুলফিল জাস্ট করেছি। এবার এরই মধ্যে যদি আবার কাজে ফাঁকি দেওয়া শুরু করি তাহলে পরে চলবে না। বুঝতেই পারছো এখন ইউটিউবে কয়েক সেকেন্ডে কয়েক লাখ লাখ ভিডিও পোস্ট হয়। তো আমি কোথায়, মানে কি বলবো, একদম চুনোপুটি, সেখানে কিছুই না, কোথায় পড়ে যাব। তো যাই হোক, নিজের কাজকে ভালোবেসে আর তোমাদেরকে ভালোবেসে জার্নিটা সবসময় কন্টিনিউ রাখারই চেষ্টা করি। তো চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। শুরু করা যাক ঘরের কাজকর্ম, আমার সঙ্গে থাকো। এই যে ঘরের এই হাল হয়েছে, পুরো বেডের অবস্থা শোচনীয়। এই দেখো, এখন কিছু গোছগাছ শুরু করিনি। দেখো, সবসময় তোমরা গোছানো ঘর দেখো, কিন্তু এই গোছানো ঘরের পেছনে যে কতখানি পরিশ্রম আর কতখানি রহস্য থাকে সেটা একমাত্র ক্যামেরার এপারে যারা থাকে তারাই বোঝে আর কি। তো যাই হোক, এই যে ঘর পুরো এখন নোংরা অবস্থায় আছে। এই যে এই ঘরের হালটাও দেখো, সমস্ত জামা কাপড়ে একদম ধোপার বাড়ি হয়ে আছে। আর এদিকে দেখো বৃষ্টিতে ব্যালকনির হাল দেখেছো, পুরো পাতা নোংরাতে ভর্তি। সব এখন আমাকে ক্লিন করতে হবে। এই যে বাজারপত্র নিয়ে আসা হয়েছে, এখন কোনো কিছুই গোছানো হয়নি। কিচেনটাও দেখো কি অবস্থা, মানে সবই প্রায় অগোছালো। এই যে চলো তোমাদের ওই ঘরটাও দেখায়। তো কিচেনেও দেখতে পেলে এই যে এই ঘরের হালটাও দেখো কি অবস্থা। এই ঘরে এই যে তোমাদের আরেকটা জিনিস শেয়ার করি, হ্যাঁ, যেটা দেখলে তোমরা একটুখানি অবাক হবে। এই দেখো, এই দেখো, ও শরীরটা ঠিক নেই, মানে ভালো নেই আর কি। ওই জন্য দেখো ঠাকুরের কাছে বসে আছে, একটু অল্প কিছু হলেই কান্না করতে শুরু করে। আর এখন ঠাকুরের কাছে তাই বসে আছে। আমি তোর কি হলো, তা বলছি একটু ঠাকুরের কাছে বসি, তাহলে আমার মনটা ভালো হয়ে যাবে। ও ক্যামেরা ধরতে হবে করে এখন ঠাকুরের কাছে বসে আছে। তো চলো, ওই যে বলছে না ক্যামেরা ধরতে হবে কেন, তো কি জন্য বলো? ভালো লাগছে না। ওই যে আমাদের একটা করে রোগ আছে জানো তো,
ভালো লাগছে না। মাঝে মধ্যে আমাদের এরকম হয়, ভালো লাগছে না, মানে কেন কিছু জানি না। বড় মেয়েও মাঝে মাঝে বলে মা কিছু ভালো লাগছে না। আমিও মাঝে মাঝে ওদেরকে এই মানে রোগটাই বলি আর কি, যে কিছু ভালো লাগছে না। ছোটো মেয়েরও সেই সেম রোগ দেখা দিয়েছে, ওর কিছু ভালো লাগছে না। যাই হোক, জীবন মানে একঘেয়েমি সবার ক্ষেত্রেই। ভালো লাগছে না ভালো লাগছে না করতে থাকি আমরা, কিন্তু ভালো লাগছে না আর মাঝেও যে আমাদের অনেক কিছু ভালো লাগাতে হয়, সেটা তো ওদেরকে, এখন ছোট, ওরা এত কিছু বোঝে না। যাই হোক, সেটা বুঝিয়েই আগামী দিনে আরও এগিয়ে যেতে হবে আমাদের। জীবন এখন সবটাই পড়ে আছে ওদের। যতদিন আমি ওদের সঙ্গী ততদিন তো সঙ্গ দেবই। তারপর মেন্টালি এতটাই স্ট্রং হতে হবে আমাদের সকলকেই, যাতে আমরা ঝড়ে ভেঙে পড়লেও আবার উঠে দাঁড়াতে পারি। এরই নাম কিন্তু জীবন। জীবন মানেই লড়াই, তাই না? জীবন মানে জি বাংলা নয়। তো চলো, জীবন মানেই তো প্রতিদিনের লড়াই। সব দিন হয়তো আমাদের মন ভালো থাকবে না, সব দিন সব কিছু আমাদের মনের মতো হবেও না। কখনো ক্লান্তি আসবে, কখনো মন খারাপ হবে, আবার কখনো মনে হবে যে একটু থেমে যায়। কিন্তু তারপরও তো আমাদের এগিয়ে যেতেই হয়, কারণ সংসার যেমন থেমে থাকে না, জীবনও তেমন থেমে থাকে না। কিছুটা ফল আমি এখন ফ্রিজে রেখে দেবো, আর কিছুটা ফল বাইরে রাখবো। কারণ কি বলতো, যখনই খাবো মনে করি তখন এমন এমন হয় সময় যে হঠাৎ করে মনে হয় একটু ফল খাবো, কিন্তু ফ্রিজ থেকে বের করে সাথে সাথে খাওয়া হয় না, টাইম লাগে। আবার কি হয়, খাওয়ার আগে মনেও থাকে না যে একটু আগের থেকে বের করে রাখি। ওই জন্য আমি সবসময় কি করি, কিছুটা ফল ফ্রিজে রেখে দিই আর কিছুটা ফল বাইরে রেখে দিই। তো এটা যেই শেষ হয়ে যাবে তখন আবার ফ্রিজ থেকে বের করে আবার রেখে দেবো। আর এই যে ডিম নিয়ে এসেছি, ডিমটা আমাদের একটুখানি বেশিই খাওয়া হয়, তাই সপ্তাহে মোটামুটি প্রায় একটা ডিম লেগেই যায়। সবসময় প্রতিদিন বাজারে গিয়ে মাছ কেনা সম্ভব হয় না, তার জন্য ডিমটা একটু আমাদের বেশি খাওয়া হয় আর কি। তো চলো, ডিমটা এখন নিজে ঢেলে নেব। আর এখানে কিছু সবজি নিয়ে এসেছি, সেটা হচ্ছে এই যে শশা আর কাঁচা লঙ্কা আছে এখানে। কাঁচা লঙ্কাগুলো গোটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রাখবো। হচ্ছে বেগুন। সবজির প্রচুর দাম এখন, জানি না কেন, পুজো আসছে, এখন কালী পুজো অব্দি সবজির দাম চলবে। তারপর যদি কালী পুজোটা পার হয়ে যাবে, তারপর তখন আবার সবজির দাম আস্তে আস্তে কমতে থাকবে। ডিম থাকলে আমাদের আর কিছু চাই না। এমন একটা জিনিস পৃথিবীতে আবিষ্কার হয়েছিল, ডিম। অনেক বাড়িতেই দেখবে, সত্যি কথাই, এমন কোনো বাচ্চা নেই বা বড়রাও নেই যে ডিম পছন্দ করে না। মোটামুটি প্রায় সবাই ডিমটা খেতে পছন্দ করে। তো চলো, এখন এই যে সব জিনিসপত্রগুলো নিয়ে এসেছি সেগুলো এখন ফ্রিজের মধ্যে গুছিয়ে রেখে দেব। আজকে ভাবলাম তোমাদের সঙ্গে কাজ করতে করতেই চলো একটু গল্প করি। আসলে আমরা যারা সংসার করি তাদের সারাদিনের কাজের কোনো শেষ নেই। একটা কাজ শেষ হতে না হতেই কিন্তু আর একটা কাজ সামনে এসে দাঁড়ায়। এই যে বাজার থেকে সবজি আনা, সেগুলো পরিষ্কার করে গুছিয়ে আবার ফ্রিজে তুলে রাখা, তারপর রান্নাবান্না। আর রান্নাবান্নার পরেও যেটা সব থেকে আরও বেশি ভয়ঙ্কর কাজ, সেটা হলো রান্নাঘরটা পরিষ্কার করা, ঘর পরিষ্কার করা, জামা কাপড় গোছানো। এইভাবেই কখন যে সারাটা দিন কেটে যায়, সত্যি কথা বলতে আমরা বুঝতেই পারি না। আর একটা জিনিস কি জানো, ঘরটা সকালে যতই সুন্দর করে পরিষ্কার করে রাখো না কেন, কয়েক ঘন্টা পরেই দেখবে আবার কিছু না কিছু অগোছালো হয়ে যায়। তো আজকে যেটা রান্না করেছি, চলো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। তো এই যে ডিম সিদ্ধ আর আলু একসাথে মাখা করেছি আচারের তেল দিয়ে, সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে রয়েছে কাতলা মাছের কালিয়া বানিয়েছি, আর হচ্ছে রসুন ফোড়ন দিয়ে কলমির শাক ভাজা। শাক খুব একটা বেশি আমাদের খাওয়াই হয় না, জানো তো, আগে ভীষণ পরিমাণেই শাক খেতাম। তো যাই হোক, ওই জন্য আজকে একটু শাক নিয়ে এসেছিলাম। আর এখানে করেছি মুগ আর মসুর ডাল একসাথে মিশিয়ে ডালটা রান্না করেছি, মানে মুগের ডালের পরিমাণ বেশি দিয়েছি আর মসুর ডাল অল্প পরিমাণে দিয়েছি। তো এই হলো আমাদের আজকের লাঞ্চ মেনু। রান্না তো আজকে সকাল সকাল করে নিয়েছি ঠিকই, কিন্তু রান্নাঘর পরিষ্কার করা হয়নি। তো এবার সেই ভয়ঙ্কর কাজটাই আমি এখন করব। রান্না করতে যদিও বা কম সময় লাগে, দেখবে রান্না করার পর সেগুলো গোছাতে কিন্তু অনেকখানি পরিষ্কার করতে সময় লেগে যায়। আর রান্না করার সময় তো এত কিছু খেয়ালও থাকে না, তখন শুধু মনে হয় রান্নাটা তাড়াতাড়ি শেষ করি। কিন্তু রান্না শেষ হওয়ার পর যখন চারপাশে তাকাই, তখন মনে হয় এত কিছু এলোমেলো করলাম কখন। সত্যি বলতে কি, রান্না করার থেকেও অনেক সময় রান্নাঘর পরিষ্কার করাটাই বেশি পরিশ্রমের মনে হয়। তবে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর দেখলে কিন্তু মনটা একেবারে শান্ত হয়ে যায়। সব কিছু ধুয়ে মুছে নিজের জায়গায় গুছিয়ে রাখার পর মনে হয়, যাক বাবা, এবার একটু শান্তি।
তো যাই হোক, এই যে দুপুরে আমাদের কাজকর্ম স্নানের আগে অবধি এই টাইমটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই দেখবে খুবই ব্যস্ততার সাথেই কাটে আর অনেকখানি পরিশ্রমের সাথেও কাটে। তাই এরপর যত দিন গড়াতে থাকে যাই হোক না কেন, তবুও কিন্তু আমাদের পরিশ্রমের পাল্লাটা একটু হলেও কমে আর কি। আমরা যারা সংসার করি তারা জানি যে এই ছোট ছোট কাজগুলোর মধ্যেই কতটা পরিশ্রম লুকিয়ে থাকে। বাইরে থেকে দেখলে মনে হবে ওই তো শুধু ঘরটা গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে, কিন্তু সেই কাজটা করতে কতটা সময় আর পরিশ্রম যায় সেটা যে করে সেই বোঝে, তাই না বলো? তো রান্নাঘরটা আবার ঝকঝকে করে গুছিয়ে নিয়েছি, তারপর যখন সব কিছু পরিষ্কার হয়ে যাবে তখন কিন্তু মনটা বেশ ভালো হয়ে যাবে। তো চলো, কাজ করতে করতেই তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই করি। তো আমার এক বন্ধু একটা কথা বলেছ যে 12টার আগে ঠাকুরের পুজো দিয়ে নিতে। তো ভালোবাসা থেকেই অবশ্যই তুমি বলেছ। তবে আমি একটা কথা নিজের মতো করে ভাবি যে প্রত্যেকটা সংসারের নিয়ম কিন্তু একরকম হয় না। কারো বাড়িতে হয়তো খুব সকালে ঘুম থেকে উঠে পুজো দেওয়ার রুটিন রয়েছে, কারো আবার একটু দেরিতে হয়, কেউ রান্না করার আগে পুজো করে, আবার কেউ সংসারের সকালের কাজগুলো একটু গুছিয়ে নিয়ে তারপর পুজো করে। আর আমি কিন্তু সমস্ত কাজ সেরে স্নান করে তারপরেই পুজোটা করি। আসলে প্রত্যেকটা বাড়ির পরিবেশ পরিস্থিতি আর সংসারের দায়িত্ব কিন্তু আলাদা। কারো ছোট বাচ্চা থাকে, কারো বাড়িতে বয়স্ক মানুষ থাকে, আবার কারো সকালবেলা অনেক কাজ থাকে। তাই প্রত্যেকেই নিজের সুবিধা এবং সংসারের পরিস্থিতি অনুযায়ী একটা রুটিন তৈরি করে নেয়। আর আমার কাছে পুজোটা কি বলতো, শুধু একটা নিয়ম মেনে করার বিষয় নয়, পুজোটা অনেকটাই মনের ব্যাপার। কারণ আমি যদি সকালবেলা পুজো দিই না, তাহলে আমাকে তাড়াহুড়োর মধ্যেই পুজো দিতে হবে। আমি যে মন থেকে ভক্তি ভরে শান্তি নিয়ে বসে পুজো দেব, সেটা কিন্তু করে উঠতে পারবো না। তার থেকে আমার মনে হয় সমস্ত কাজ সেরে আর কি স্নান করার পর যদি আমি ঠাকুরের কাছে বসি, তাহলে আমি অনেকটা শান্ত মনে ভক্তি নিয়ে নিশ্চিন্ত মনে পুজোটা দিতে পারি, জানো তো। মন থেকে ভক্তি আর শ্রদ্ধা নিয়ে ঠাকুরকে স্মরণ করাটাই আমার কাছে সবচেয়ে বড় কথা। তবে হ্যাঁ, যাদের বাড়িতে নির্দিষ্ট নিয়ম বা পারিবারিক রীতি আছে তারা অবশ্যই সেই নিয়ম মেনেই পুজো করে। সেটাও আমাদের প্রত্যেকের নিজের নিজের বিশ্বাস আর পারিবারিক সংস্কৃতির ব্যাপার। তাই একটা বাড়ির নিয়ম আর একটা বাড়ির সঙ্গে কিন্তু কোনোভাবেই মিলবে না, এটাই স্বাভাবিক। আমার মনে হয় যে আমরা যদি একে অপরের রীতিনীতিকে একটু সম্মান করি তাহলে বিষয়টা আরও সুন্দর হয়। কারণ কে কখন পুজো করছে, কিভাবে করছে, সেটার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস আর মনের ভক্তিটা। তাই আমার সেই বন্ধুকেও আমি বলবো, তুমি যে ভালোবেসে আমাকে বলেছো সেটা আমি অবশ্যই সম্মান করি। জানি না আমি কি বললাম, তবে আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের কাউকে হার্ট না করেই আমি আমার মনের কথাগুলো নিজের মনে করে শেয়ার করেছি, তোমরা কেউ কিছুই মনে করবে না। তো যাই হোক, এখন এই যে রান্নাঘরের কাজটা সেরে নিয়ে জামা কাপড়গুলো গোছাতে চলে এসেছি। তো জামা কাপড়গুলো গুছিয়ে নেব। কালকে একটুখানি সন্ধেবেলা বেরিয়েছিলাম, আর তারপর এমন বৃষ্টি শুরু হয়েছিল, তো বৃষ্টিতে ভিজেও গেছিলাম জানো তো। তো ওই জন্য আজকে শরীরটাও খুব বেশি ভালো লাগছে না, একটুখানি ম্যাচম্যাচানি ব্যাপারও আছে। এই সময় বৃষ্টিতে ভিজলে শরীর কিন্তু সত্যিই খারাপ হয়ে যায়। তো আমি আর বড় মেয়ে একটু বেরিয়েছিলাম, সঙ্গে করে ছাতাটাও নিয়ে যাইনি, ভাবলাম কি একটুখানি যাবো আর এই তো চলে আসবো, ছাতা নেব না। ব্যাস যেই বেরিয়েছি একটু বাদেই মুষলধারে বৃষ্টি নেমেছে। আর কতক্ষণই বা বোকার মতো দাঁড়িয়ে থাকবো, একটুখানি দূরেই ছিলাম, তাই দৌড়ে দৌড়েই জানো তো চলে এসেছি। আর মেয়ে এত দুষ্টু, ওর বৃষ্টিতে ভেজার ইচ্ছেই ছিল, তাই আমাকেও টানতে টানতে ভেজাতে ভেজাতেই নিয়ে এসছে। বললাম যে একটুখানি দাঁড়িয়ে যায়, কিন্তু কে শোনে কার কথা। মাঝে মাঝে আমার মেয়েরা এমন এমন কাণ্ড কারখানা করে যে আমাকেও শেষ পর্যন্ত ওদের সঙ্গে সঙ্গ দিতে হয়। কি বলতো, এখন ওদের সঙ্গে থাকতে থাকতে আমিও যেন আমার বয়সটা ভুলে গেছি। পরে কিন্তু মনে হয় যে এটা না করলেই পারতাম। আসলে জানো তো, মেয়েদের সঙ্গে থাকতে থাকতে আমার মধ্যেও একটা বেশ পরিবর্তন হয়ে গেছে। আগে হয়তো ওরা কিছু বললে আমি একটু স্ট্রিক্ট থাকতাম, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে ফেলতাম, এটা হবে এটা হবে না, বেশ কড়াভাবেই বলতাম। কিন্তু এখন ওদের সঙ্গে থাকতে থাকতে কোথাও যেন সেই স্ট্রিক্ট মায়ের জায়গাটা একটু নরম হয়ে গেছে। জীবনে সব কিছু কিন্তু আমরা হিসাব করে করতে পারি না।
একটা সময় আমিও ভাবতাম যে জীবনটা হয়তো এভাবেই সাজাবো, ভবিষ্যতে এটা করব ওটা করব, সব কিছুর একটা পরিকল্পনা করে রেখেছিলাম। মনে হতো আজকে যে অবস্থায় আছি কয়েক বছর পরে নিশ্চয়ই জীবনটা অন্যরকম হবে, কিভাবে সংসারটা চলবে, ভবিষ্যতে কি কি করব, এরকম অনেক কিছুই তো আমরা সবাই কম বেশি কিন্তু ভেবে রাখি। কিন্তু পরে জীবন আমাকে একটা জিনিস খুব ভালোভাবে শিখিয়েছে, আমরা পরিকল্পনা করতে পারি কিন্তু শেষ পর্যন্ত জীবনটা আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না। আমার জীবনেও এমন অনেক কিছু ঘটেছে যেগুলো আমি কখনোও ভাবিনি। আমার হাজবেন্ডকে হারানোর পর তো আরও বেশি করে বুঝেছি, ভবিষ্যৎ নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন সব কিছু আমাদের হাতে থাকে না। একটা সময় মনে হতো জানো তো, যে সামনে এইভাবে চলবো, ভবিষ্যতে এই কাজগুলো করব, মেয়েদের নিয়ে এই রকম জীবন কাটাবো, কত কিছুই তো ভেবে রেখেছিলাম। কিন্তু হঠাৎ করে জীবনের একটা ঘটনা এসে সেই সব হিসেব নিকেশ যেন বদলে দিল। তখন বুঝলাম যে জীবন আসলে কতটা অনিশ্চিত। আর সেই কারণেই এখন আমি ছোট ছোট মুহূর্তগুলোকে একটু বেশি করেই উপভোগ করার চেষ্টা করি। মেয়েরা যখন আমাকে নিয়ে দুষ্টুমি করে, কিছু একটা করতে বলে, আর আমি ওদের সঙ্গে তাল মিলিয়ে নিজেও বাচ্চা হয়ে যায়। আগে হয়তো ভাবতাম মা হয়ে এগুলো করা ঠিক হচ্ছে তো, কিন্তু এখন এটা আর মনে হয় না। এই মুহূর্তগুলোই আসল জীবন। সে গম্ভীর হয়ে শুধু শাসন করা, সব কিছু নিয়মের মধ্যে রাখা, সেটারও অবশ্যই প্রয়োজন আছে। মা হিসাবে শাসন করতে হয়, ভালো মন্দ বোঝাতে হয়, কিন্তু তার পাশাপাশি সন্তানদের সঙ্গে একটু হাসাহাসি করা, দুষ্টুমি করা, বাচ্চা হয়ে যাওয়া, এই আনন্দগুলোও জীবনে খুব দরকার। তাই আমি এখন একটা জিনিস বিশ্বাস করি, ভবিষ্যতের জন্য অবশ্যই ভাবতে হবে, পরিকল্পনা করতেও হবে, কিন্তু সেই পরিকল্পনার মধ্যে আজকের দিনটাকে যেন হারিয়ে না ফেলি। কারণ কাল কি হবে সেটা আমরা কেউ জানি না। আমরা ভাবি একটা, আর ঈশ্বর হয়তো অন্য কিছু লিখে রেখেছেন। আর আমার নিজের জীবন আমাকে সেটাই শিখিয়েছে। তাই এখন আমি চেষ্টা করি যতটা সম্ভব আজকের দিনটাকে ভালোভাবে বাঁচতে। আজ তোমাদের সাথে অনেক গল্প করলাম, আর গল্প করতে করতে দেখো শেষ পর্যন্ত এই যে মেয়েদের স্টাডি রুমে চলে এসেছি। যদিও আমাদের এই স্টাডি রুম বলে কিছুই হয় না, আমরা বাঙালিরা জানোই খাটের উপর বসেই পড়াশোনা হয়ে যায়, আবার সেই খাটেই কখনো গল্প, কখনো খাওয়া, কখনো মোবাইল দেখা, সব কিছুই এই খাটে। তাই আমাদের কাছে প্রায় সব ঘরই স্টাডি রুম বলতে পারো। তো যাই হোক, এই ঘরটাও আজকে বেশ গুছিয়ে নিয়েছি, মেয়েদের পড়াশোনার জিনিসপত্রগুলো একটু নিজের নিজের জায়গায় রেখে দিলাম। এখন শুধু ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব। সত্যি বলতে কি, একটা একটা করে ঘর গুছিয়ে যখন শেষের দিকে আসি তখন মনে হয় যাক এবার একটু শান্তি। এতক্ষণ ধরে কাজ করতে করতে কখন যে সময় চলে যায় বুঝতেই পারা যায় না। আর আজকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কাজগুলো বেশ ভালোভাবেই কিন্তু হয়ে গেল। তো সেদিন যে চুলে আমি স্পা করেছিলাম, তো দেখো এখন স্নান করে চলেও এসেছি, আর তোমাদের এই যে রেজাল্টটা দেখাচ্ছি। এত সুন্দর চুলটা হয়ে গেছে যে কি বলবো, খুব সিল্কি এবং স্মুথ হয়ে গেছে। তো তোমরাও বাড়িতে কিন্তু এই স্পা ক্রিমটা অ্যাপ্লাই করতে পারো। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। টাটা।